প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই শারীরিকভাবে সুস্থ আছো। তো বিষয়ভিত্তিক অনলাইন পড়াশোনায় আজকে আমরা আলোচনা করব পৌরনীতি সুশাসন বিষয়ে জনসেবা ও আমলাতন্ত্র বিষয়টা। আজ আমি তোমাদের সাথে আছি বাঁধন ঘোষ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কক্সবাজার সরকারি কলেজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা শুরু করে দিই আমাদের আজকে যে নির্ধারিত বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো আমাদের টপিকসটা হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। আমরা জানি আমলাতন্ত্র বিষয়টা আমাদের কাছে বহুল পরিচিত এবং আলোচিত একটি টপিকস, এবং পৌরনীতি এবং সুশাসন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেক বছরই পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে মোটামুটি একটি কোশ্চেন থাকেই সবসময়। তো যাই হোক, আমরা শুরু করে দেব যে জনসেবা ও আমলাতন্ত্র বিষয়ে আমরা আসলে কি বুঝি। তো আমলা কারা, আমলা কি, আমলাদের কাজ কি, এই বিষয়গুলো আমাদের প্রথমেই একটু জেনে নিতে হবে। তো আসো আমরা শুরু করি আমলা দিয়ে। আমলা কারা? আমলা শব্দটি এসেছে আরবি শব্দ আমল থেকে, অর্থাৎ আমল অর্থ হচ্ছে যার অর্থ নির্দেশ পালন করে। তো আমলাতন্ত্র এটা যে ইংরেজি শব্দ রূপ, এটা এসেছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি হচ্ছে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিরূপ, ইংরেজি শব্দরূপ যেটা, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। তো এই আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি শব্দটা প্রথম ব্যবহার 1700 শতাব্দীতে। 17 শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ নাম হচ্ছে জ্যাকুয়েস ক্লদে মারি, তিনি সর্বপ্রথম এই ব্যুরোক্রেসি শব্দটা ব্যবহার করেন। তো তিনি মূলত এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটা পরিপূর্ণ একটি রূপ লাভ করে ব্যুরোক্রেসি শব্দটি 1700 শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ জ্যাকুয়েস ক্লদে মারি তিনি সর্বপ্রথম এটিকে ব্যবহার করেন। তো এটি পূর্ণাঙ্গ অর্থাৎ সাংগঠনিক রূপ যেটা, সেটা কিন্তু দেন ম্যাক্স ওয়েবার। আমরা ম্যাক্স ওয়েবারকে কিন্তু ব্যুরোক্রেসির জনক হিসেবে জানি। ম্যাক্স ওয়েবার জার্মান দার্শনিক, তিনি ছিলেন জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার। তো যাই হোক, আমরা প্রথমেই দেখেছি যে ইংরেজি আরবি শব্দ আমল থেকে এই আমলাতন্ত্র বিষয়টি এসেছে, যার অর্থ হচ্ছে নির্দেশ পালন করা, অর্থাৎ সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ, এই নির্দেশ পালন করাটি আমরা বলছি, নির্দেশ পালন করাকে আমরা আমলা বলছি। তো ব্যুরোক্রেসি শব্দটি যেটা আমরা দেখলাম যে ইংরেজি যে রূপটা ব্যুরোক্রেসি, এটা এসেছে ফরাসি শব্দ তো একটা জিনিস একটু মনে রাখতে হবে,
ফরাসি এবং ফার্সি এই দুইটা শব্দ মধ্যে কিন্তু অনেকের একটু ভ্রম দেখা দেয়, একটু বিভ্রান্তি হয়ে যায় যে এটা ফরাসি হবে না ফার্সি হবে। এই জন্য এই পাশাপাশি মূলত ফ্রেঞ্চ ওয়ার্ড যদি মনে রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ফরাসি শব্দ বুড়ো, ফরাসি শব্দ বুড়ো, যার অর্থ হচ্ছে ডেস্ক বা অফিস, ডেস্ক বা অফিস। এবং গ্রিক শব্দ ক্রাটোস বা ক্রাটেইন, গ্রিক শব্দ ক্রাটেইন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শাসন। আমি আবার লিখি, স্পষ্ট হয়ে গেছে। ক্রাটেইন, যার অর্থ হচ্ছে শাসন। অর্থাৎ দুইটি শব্দকে যদি আমি একত্রিত করি তাহলে দেখা যাচ্ছে ডেস্ক গভর্নমেন্ট, এটাকে আমরা বুঝি ডেস্ক অর্থাৎ দপ্তর ভিত্তিক যে শাসন ব্যবস্থা, এটাকে আমরা বলছি ব্যুরোক্রেসি। এই আমরা গত ক্লাসে দেখেছিলাম যে শাসন ব্যবস্থার কিন্তু দুইটি বডি থাকে, প্রত্যেকটি শাসন ব্যবস্থা দুইটি বডি থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের এরকম শাসন ব্যবস্থা দুইটি বডি আছে। একটু বলেছিলাম যে পলিটিক্যাল বডি আর একটা হচ্ছে নন পলিটিক্যাল বডি। ওই নন পলিটিক্যাল বডিকে কিন্তু আমরা বলছি আমলাতন্ত্র। তো এখন এই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক ব্যুরোক্রেসিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো আমরা দু একজন যে দার্শনিক, তাত্ত্বিক, তাদের সংজ্ঞাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু ব্যুরোক্রেসির যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো আমরা প্রথমে দেখবো যে অধ্যাপক ফাইনার তিনি কিন্তু সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন। The civil servant is a body of officials, permanent, paid and skilled। অর্থাৎ ফাইনাল বলছেন the civil servant is a body of officials, permanent, paid এবং skilled। অর্থাৎ কিছু এই ব্যুরোক্রেসিতে আমলাতন্ত্র বলতে বোঝাচ্ছে একটি বডি, অর্থাৎ এই বডিটা কি হবে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী, পেইড অর্থাৎ বেতনভুক্ত এবং স্কিল অবশ্যই দক্ষ। এবার যদি আমরা আরেকটি সংজ্ঞাকে একটু বিশ্লেষণ করি, যেমন যদি আমরা ধরি যে রাষ্ট্রবিজ্ঞানী তিনিও কিন্তু সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন সিভিল সার্ভেন্ট ইজ এ এক্সপার্ট, নন পলিটিক্যাল and permanent staff। অর্থাৎ দক্ষ, অরাজনৈতিক এবং স্থায়ী কর্মকর্তাদের বলা হচ্ছে আমলাতন্ত্র। তো এই সংজ্ঞা ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্রের এই যে দুইজন রাষ্ট্রবিজ্ঞানী বা দুইজন তাত্ত্বিকের যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে মোটামুটি একটা জিনিস কিন্তু বেরিয়ে আসে, অর্থাৎ ব্যুরোক্রেসির যে একটা কাঠামো, এই কাঠামোটা কিন্তু বেরিয়ে আসে। যে ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র বলতে বোঝাচ্ছে যে নির্ধারিত কিছু কর্মকর্তা যারা স্থায়ী বেতনভুক্ত হন এবং তার কাজে দক্ষ হন এবং অবশ্যই কি হন
এবং অবশ্যই নন পলিটিক্যাল, অরাজনৈতিক, অবশ্যই অরাজনৈতিক বডি। তো এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞা থেকে একটা জিনিস কিন্তু বেরিয়ে আসে যে ব্যুরোক্রেসির বৈশিষ্ট্যটা কি। এই সংজ্ঞার মাধ্যমে আমরা ব্যুরোক্রেসির যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা আলোচনা করতে পারবো। যে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, যে বৈশিষ্ট্য, ব্যুরোক্রেসির বৈশিষ্ট্যগুলো কি কি। তো আলোচনার মাধ্যমে আমরা কিছু জিনিস আমাদের বেরিয়ে এসেছে। তার মধ্যে আমরা দেখি যে স্থায়িত্ব। তাহলে আমলাতন্ত্র বলতে আমরা বোঝাচ্ছি যে রাষ্ট্রের কিছু স্থায়ী কর্মচারী, অর্থাৎ তাদের চাকরিতে তারা স্থায়ী, অর্থাৎ তাদের নিয়োগ হচ্ছে স্থায়ী পদে, এটা অস্থায়ী কোনো পদে তাদের নিয়োগ হয় না, এবং তাদের চাকরি স্থায়িত্ব আছে। সুনির্দিষ্ট কারণ ছাড়া তাদের চাকরি থেকে কিন্তু তাদের অপসারণ করা যায় না। তারপর আর দেখি যে পদসোপান নীতি। পদসোপান অর্থাৎ যে এই আমলাতন্ত্রের কিন্তু নির্দিষ্ট একটি পদসোপান মেনে চলে। পদসোপান বলতে আমরা বলছি, সোপান অর্থ সিঁড়ি, অর্থাৎ পদসোপান হচ্ছে পদের সিঁড়ি। এই পদের সিঁড়ি কিন্তু আমলাতন্ত্র মেনে চলে, মেনটেন করে। আমরা সাধারণত বলি যে প্রশাসন, অর্থাৎ যদি আমরা সচিবালয়, সাধারণত সচিবালয়ে যে কর্মকর্তারা থাকেন নন পলিটিক্যাল বডি, তাদেরকে আমরা মোটা থেকে আমলা হিসেবে তাদের আমরা চিনি। তো এদের কিন্তু একটা পদক্রম আছে, যেমন প্রশাসনের যে প্রশাসনিক পদের উচ্চ পদে কে থাকেন? সচিব। এইভাবে আস্তে আস্তে নিম্নে যে স্তরগুলো আছে সেই স্তরে আসে। তো প্রশাসনের একটা জিনিস আমরা একটু দেখি যে যদি আমরা বলি যে অর্থাৎ সচিবালয় হচ্ছে অনেকগুলা মন্ত্রণালয়ের সমষ্টি হচ্ছে সচিবালয়। তো আমরা যদি বলি যে এই সচিবালয়ের প্রধানকে, সচিব নাকি মন্ত্রী, তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের এমসিকিউতে কিন্তু প্রায়ই আসে যে সচিবালয়ের প্রধানকে। আমাদের যদি এখানে উল্লেখ থাকে প্রধান, তাহলে অবশ্যই দিতে হবে মন্ত্রী, অর্থাৎ ওই সচিবালয়ের যে নির্দিষ্ট মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী। কিন্তু যদি প্রশাসনিক প্রধান বলা হয় প্রশাসনিক প্রধানকে, তাহলে অবশ্যই বলতে হবে প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব। অর্থাৎ সচিবালয়, সচিবরা যেখানে থাকে, সচিবদের যে আলয়, সেটাকে আমরা বলছি সচিবালয়। অর্থাৎ সচিবালয়ের যে সকল প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। তো এই সচিবালয়ে কিন্তু একটা পদসোপান নীতি আছে। তো এই পদসোপান নীতিটা আমরা একটু দেখি। সাধারণত উপর থেকে যে নিচে যে পদটা থাকে, সবার উপর থাকে সচিব, মন্ত্রী। তো এই মন্ত্রী কিন্তু পলিটিক্যাল অথবা ইলেক্টেড। মন্ত্রী তিনি কিন্তু নির্বাচিত বডি, কিন্তু আমাদের যে সচিবালয়ের যে অনির্বাচিত বডি শুরু হয় কিন্তু সচিব থেকে। তার বর্তমানে আরেকটি পোস্ট তৈরি হয়েছে জ্যেষ্ঠ সচিব, কিন্তু এটা আলংকারিক পদ। তো সচিব থাকে সবার উপরে, সচিবের নিচে থাকেন অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিবের নিচে থাকেন যুগ্ম সচিব। যুগ্ম সচিবের নিচে থাকেন উপসচিব। উপসচিবের নিচে থাকেন সিনিয়র সহকারী সচিব, তার নিচে সচিব, সহকারী সচিব। অর্থাৎ আমরা একটু দেখি, সর্বোচ্চ পদ হচ্ছে সচিব, তারপর হচ্ছে তার নিচের পদ হচ্ছে অতিরিক্ত সচিব, তার নিচে পদ যুগ্ম সচিব, তারপর আসবে উপসচিব,
সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, এইভাবে এই পদক্রমটা কিন্তু মেনে চলে। তো আরেকটা জিনিস একটু আমাদের জেনে নিতে হবে, এটা কিন্তু যে সচিবালয়ের পদক্রম, মাঠ প্রশাসনে কিন্তু একটা পদক্রম আছে। তো মাঠ প্রশাসনের যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকেন আমরা বলি জেলা প্রশাসক। তো মাঠ প্রশাসনের যে পদটা আছে সর্বোচ্চ পদ, এই পদটাকে আমরা যদি জেলা ভিত্তিক দেখি তাহলে জেলা ভিত্তিক পদটা কিন্তু উপসচিব। তো এই উপসচিব তিনি কিন্তু যখন সচিবালয়ে যাবেন তখন তিনি হবেন উপসচিব, আর তিনি যখন জেলায় থাকবেন তখন তিনি থাকবেন জেলা প্রশাসক হিসাবে। তো আর যদি আমরা যে বিভাগীয় কমিশনার বলি, এই বিভাগীয় কমিশনার হচ্ছে যুগ্ম সচিব, আর ঢাকার যে বিভাগীয় কমিশনার তিনি হচ্ছে এই অতিরিক্ত সচিবের পদমর্যাদা সম্পন্ন। তো যাই হোক, আমরা মোটামুটি দেখলাম যে এই যে আমলাতন্ত্র কিন্তু একটি নির্দিষ্ট যে পদসোপান, এই পদসোপান মেনে চলে। এবং আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এই পদসোপানটা কিন্তু এই পিরামিড আকৃতির, অর্থাৎ পিরামিড আকৃতিতে, অর্থাৎ এই উপরের দিকে পদ কম আর নিচের দিকে পদটা হচ্ছে বেশি। তো এই আমলাতন্ত্র আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নিয়োগ ও পদোন্নতি। নিয়োগ ও পদোন্নতি। তো আমলাতন্ত্রের যে নিয়োগ, এই নিয়োগের কিন্তু একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তো এই নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু আমাদের নিয়োগদান করা হয়। এই নিয়োগদানের জন্য কিন্তু বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেটাকে আমরা বলছি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আমরা ওইটাই আর একটু পরে আলোচনা করব, বিষয়ভিত্তিক যখন যাবো আর একটু ডিটেইলসে, তখন আমরা আলোচনা করব কিভাবে তাদের নিয়োগ প্রক্রিয়াটা হয়। তো এই বিষয়টা, তাদের নিয়োগটা যেহেতু নিয়োগের জন্য মনোনয়ন করে, তারা কিন্তু নিয়োগদান করেন না। নিয়োগের জন্য প্রার্থী তারা কি করেন, প্রার্থী বাছাই করেন। তো তাদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ চাইলেও কিন্তু কেউ জয়েনিং এর পরপরই কিন্তু পদোন্নতি হয় না। পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা রয়েছে, বুনিয়াদী প্রশিক্ষণ রয়েছে, তারপর তাদের চাকরির নির্দিষ্ট মেয়াদ রয়েছে, অর্থাৎ চাকরির বিভিন্ন পদের যে পদের এন্ট্রি লেভেল, এই পদ থেকে তার পরের পদে যাবে, তার মধ্যে যে সময়সীমা, এর একটা ব্যাপার রয়েছে। তো এরকম বিভিন্ন কিছু প্রক্রিয়া, বিভিন্ন কিছু ব্যাপার কিন্তু থাকে। এরপর আরেকটু যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা। আমরা যেটা বলছি যে আমলাতন্ত্র কিন্তু অরাজনৈতিক বডি, অর্থাৎ অরাজনৈতিক বডি হচ্ছে যে কোনো রাজনীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। দেখা যাচ্ছে যে সরকারের পতন ঘটে, ফলে নতুন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীরা আসবে, কিন্তু সচিব অর্থাৎ এই যে নন পলিটিক্যাল বডি, এদের কিন্তু কোনো তাদের যে অবসান হয়ে যাবে, তাদের যে সরকারের সাথে সাথে তারাও যে চাকরিচ্যুত হবে তা কিন্তু না, অর্থাৎ তারা কিন্তু স্থায়ী। এই জন্য তাদের সবসময় নিরপেক্ষতা অবলম্বন করতে হয়, যে সবসময় যে একই রাজনৈতিক দল ক্ষমতা আসবে তা না, ফলে সব ধরনের রাজনৈতিক দলের সাথে তাদের কাজ করতে হয়। এই জন্য তাদের অবশ্যই রাজনীতি নিরপেক্ষভাবে কাজ করতে হয়। সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আমাদের সুনির্দিষ্ট কর্মক্ষেত্র রয়েছে, অর্থাৎ স্পেসিফিক জায়গায় স্পেসিফিক বিষয়ে তারা কিন্তু কাজ করে থাকে। আমি একটু উপর থেকে মুছে দিচ্ছি। তারপর আরো কিছু বৈশিষ্ট্য যেমন রয়েছে নিয়মানুবর্তিতা। অর্থাৎ আমলাতন্ত্র একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারা কিন্তু কাজ করে থাকে। এই নিয়মের বাইরে বা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না। এই নিয়মানুবর্তিতা হচ্ছে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জনকল্যাণ বা আমরা যেটাকে বলছি জনসেবা।
জনকল্যাণ বা জনসেবা। এটা হচ্ছে আমলাতন্ত্রের অন্যতম প্রধান কাজ। আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য হচ্ছে জনসেবা প্রদান করা, অর্থাৎ রাজনৈতিক বডির সাথে তারা কাজ, রাজনৈতিক বডির সহায়ককারী সংগঠন হিসাবে তারা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। এটা হচ্ছে আমলাতন্ত্রের প্রধান কাজ। তারপর হচ্ছে দক্ষতা। আমলাতন্ত্রের কর্মকর্তাদের অবশ্যই তাদের নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ কর্মক্ষেত্রে অবশ্যই দক্ষ হতে হবে। যদি দক্ষ না হয় তাহলে কিন্তু সরকারের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু সুনিপুণভাবে সম্পাদন করা সম্ভব হবে না। এই জন্য আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা। তাদের কাজে অবশ্যই দক্ষ হতে হবে। যদি দক্ষ না হয় তাহলে কিন্তু যে জনকল্যাণ বা জনসেবার যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা কিন্তু অবশ্যই ব্যাহত হয়ে যাবে। আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। এটি আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, লাল ফিতার দৌরাত্ম্য। এটা অনেক মানে প্রচলিত, অনেক আলোচিত যে এই লাল ফিতার দৌরাত্ম্যটা কি এবং লাল ফিতার দৌরাত্ম্য বিষয়টা কেন আমলাতন্ত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়টা আমরা একটু ডিপলি আলোচনা করি যে লাল ফিতার দৌরাত্ম্যটা কি। লাল ফিতার দৌরাত্ম্যটা বলতে বোঝাচ্ছে যে পূর্ব নিয়মকে, অর্থাৎ এটাকে আমরা ইংরেজি বলছি রেড টেপিজম। তো এটাকে বলতে বোঝাচ্ছে যে পূর্ব নিয়মকে অন্ধ অনুসরণ করা, অর্থাৎ যে আমলাতন্ত্রের যে বা বিভিন্ন যে কাজগুলো রয়েছে এই কাজগুলো ধারাবাহিকভাবে যে পদ্ধতি অনুসরণ, সে পদ্ধতিটা একদম সুনিপুণভাবে অনুসরণ করা। তো অনেকেই দেখা যায় ওই পদ্ধতিগুলো অনুসরণ করার ক্ষেত্রে সময়ের একটা বাধ্যবাধকতা এবং জটিলতা সৃষ্টি হয়ে যায়। এই জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য, অর্থাৎ কোনো কাজ জমিয়ে থাকা। এটা যুক্তরাষ্ট্রে 17 শতকে কিন্তু মোটামুটি এটার প্রচলন হয় যে ওই ফাইলগুলা, যে কাজের যে ফাইলগুলা, এগুলো লাল সুতা দিয়ে আটকানো থাকতো। এই জন্য বলা হতো যে লাল ফিতার দৌরাত্ম্য, অর্থাৎ ফাইলটা দীর্ঘদিন ধরে লাল ফিতার ভিতরে এটা কিন্তু আবদ্ধ হয়ে আছে, এটার ফিতাটার জট খুলছে না। এইভাবে কাজও কিন্তু বা জনসেবামূলক যে কাজটা, সে কাজটাও কিন্তু হচ্ছে না। কিন্তু বর্তমানে কিন্তু আমরা একটা জিনিস দেখি যে এই যে ফাইলগুলো কিন্তু এখন আর লাল সুতা দিয়ে বাঁধা থাকে না, এখন কিন্তু সব হয়ে গেছে সাদা সুতা। অর্থাৎ যে দীর্ঘসূত্রতা, কাজের যে দীর্ঘসূত্রতা, সেই দীর্ঘসূত্রতা এখন নাই। তো প্রশাসনের কাজও কিন্তু হয়ে গেছে দ্রুত কাজ হচ্ছে বিদায় আমরাও কিন্তু দ্রুত জনসেবা যেটা, সেটাও কিন্তু পাচ্ছি। তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা। তাহলে আমরা মোটামুটি কয়েকটি জিনিস এখানে শিখলাম, যেটা হচ্ছে আমলাতন্ত্র বলতে আমরা কি বুঝি, আমলাতন্ত্রের উৎপত্তিটা কিভাবে হলো, আমলাতন্ত্রের সংজ্ঞা, কয়েকজন দার্শনিকের সংজ্ঞা, এবং তার ভিত্তিতে যে আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমরা পূর্বে আলোচনা করেছি যে আমলাতন্ত্রের যে জনক, এই জনক আমরা বলি আধুনিক আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। তিনি কিন্তু প্রথম যে আমলাতন্ত্রের যে সাংগঠনিক রূপ, এই রূপটা কিন্তু প্রদান করেন ম্যাক্স ওয়েবার। তো এখন আমরা আমলাতন্ত্রের যে কার্যাবলী, এই কার্যাবলীতে যাব, অর্থাৎ আমলাতন্ত্রের কাজ কি কি। ওই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমলাতন্ত্রের কার্যাবলীগুলো সুন্দরভাবে, কিন্তু যদি বৈশিষ্ট্যগুলো আমরা একটু স্পষ্টভাবে দেখি তাহলে কিন্তু কার্যাবলীটাও কিন্তু বেরিয়ে আসবে। তো এই কার্যাবলীগুলো আমরা একটু দেখি, কি কি কার্যাবলী আমলাতন্ত্রের মাধ্যমে সম্পাদন হয়। প্রশাসনিক নীতি নির্ধারণ, অর্থাৎ প্রশাসনিক যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুন, এই সমস্ত কিছু
যে আমলাতন্ত্রের কাজের মধ্যে পড়ে, যে আমলাতন্ত্র যে প্রশাসনিক নীতিগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, সেগুলো কিন্তু আমলাতন্ত্র এগুলো তৈরি করে, অর্থাৎ আমলাদের দ্বারা এগুলো তৈরি হয়। এবং সরকার তার যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো কিন্তু অর্থাৎ সরকারের যে নীতিগুলা, এই নীতিগুলো কিন্তু এই আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়, অর্থাৎ যে প্রশাসনিক কর্মকর্তারা থাকেন তাদের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়। মোটা থেকে আমরা যদি আমলাতন্ত্রকে বলি যে শুধুমাত্র মাঠ প্রশাসন কিংবা সচিবালয় এগুলো কিন্তু আমলা না, বিভিন্ন দপ্তর কেন্দ্রিক প্রধান যে কর্মকর্তারা আছে তাদেরও কিন্তু আমরা মোটা থেকে আমলা বলতে পারি। অর্থাৎ প্রশাসনিক নীতি নির্ধারণে, বিভিন্ন নীতি নির্ধারণে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত আমলাতন্ত্র কিন্তু বিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। যেমন আমরা যদি দেখি বর্তমান কালে সবথেকে আলোচিত হচ্ছে মোবাইল কোড, এই মোবাইল কোড পরিচালনা করা, তারপর ট্রেডমার্ক, তারপর ভূমিকেন্দ্রিক যে বিরোধগুলো আছে এই ভূমিকেন্দ্রিক বিরোধগুলো নিরসন করা, এগুলো জুডিশিয়ারির পাশাপাশি আমলাতন্ত্র কিন্তু সংক্ষিপ্ত পরিসরে তাদের এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এরপর হচ্ছে আইন বাস্তবায়ন। আইন বাস্তবায়ন তো আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি কাজের মধ্যে রয়েছে আইন বাস্তবায়ন করা। যে আইনসভা কর্তৃক যে আইনগুলো তৈরি হচ্ছে, রাষ্ট্রপতি কর্তৃক যেগুলো স্বীকৃত হচ্ছে, সেই আইনগুলা সাধারণত জনসেবা কেন্দ্রে। তো এই আইনগুলো বাস্তবায়ন করার প্রধান দায়িত্বগুলো কিন্তু থাকে এই আইনসভায়। তো এই যে বাস্তবায়নটা, আইন সংক্রান্ত যে বিষয়, এই বিষয়গুলো বাস্তবায়ন করা হচ্ছে প্রশাসন, অর্থাৎ আমলাতন্ত্র আমরা যেটা বলছি, এই আইনগুলোকে বাস্তবায়ন করে থাকে। তারপর সরকারের নিকট জনদাবি উত্থাপন। অর্থাৎ সরকারের নিকট দাবি উত্থাপন, জনগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি, মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি উত্থাপিত হয়। এই দাবিগুলা এটা সরকারের কাছে পৌঁছানোর দায়িত্ব থাকে কিন্তু এই আমলাতন্ত্রের। অর্থাৎ আমলারা এই দাবিগুলো রাজনৈতিক যে দল আছে বা যে ইয়েরা আছে, আমরা যদি বলি সাংসদরা আছে, এই সাংসদদের পাশাপাশি সরকারের নিকট পৌঁছায় কিন্তু এই আমলারা, তারাও কিন্তু জনদাবিগুলো সরকারের নিকট পৌঁছিয়ে দেয়। এরপর আমরা যদি দেখি যে পরামর্শ প্রদান। পরামর্শ প্রদান অর্থাৎ আমলাতন্ত্র কিন্তু যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সরকারকে বিভিন্ন বিষয়ে কিন্তু পরামর্শ দান করে থাকে। কারণ একদম গ্রামীণ লেভেলে, রুট লেভেলে, জেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু সরকারের পক্ষে দৃষ্টি দেওয়া কিন্তু সম্ভব হয় না। এই জন্য তারা আমলাতন্ত্রের সহায়তা নিয়ে থাকে এবং আমলারা এই সকল কাজে যাতে জনকল্যাণ নিহিত হয় বা জনকল্যাণ বাস্তবায়ন হয়, এই সকল কাজে সরকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে থাকে। এগুলো ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম আমলাতন্ত্র পরিচালনা করে থাকে। এর মধ্যে আমরা বলতে পারি যে তথ্য সরবরাহ, অর্থাৎ রাষ্ট্রের একদম যে রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত বিভিন্ন যে তথ্যগুলো থাকে, এই তথ্যগুলো সরবরাহ করার দায়িত্ব কিন্তু আমলাতন্ত্রের। আমলারা যে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ পরামর্শ আকারে তারা কিন্তু এগুলো সরকারের নিকট প্রদান করে থাকে। সরকার তার উপর ভিত্তি করে বিভিন্ন আইন, বিভিন্ন নীতি গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর সাথে
বিভিন্ন গোষ্ঠীর সাথে সমন্বয়, অর্থাৎ বিভিন্ন যে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো আছে বা বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে রাষ্ট্রের বিভিন্ন কাজ বিভিন্ন পর্যায়ে যে গোষ্ঠীগুলো আছে, এই গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় সাধন করে, যাতে গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বা গুরুত্বপূর্ণ দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো প্রদান করে, এবং তারা তাদের যে সমন্বয়ের মাধ্যমে যে আমলাতন্ত্র এই তথ্যগুলো বা দাবিগুলো তারা জনগণের তারা সরকারের নিকট পৌঁছিয়ে দেয়। এভাবে আমলাতন্ত্র তারা তাদের এই গুরুত্বপূর্ণ যে কার্যাবলীগুলো আছে এই কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে আমরা বৈশিষ্ট্যের সাথে সাথে যে আমলাতন্ত্রের কার্যাবলীগুলো আছে, আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু আমলাতন্ত্র যেগুলো পরিচালনা করে এগুলো দেখলাম। এখন দেখবো যে আমলাতন্ত্রের নিয়োগ, যেটা আমরা আলোচনা করছিলাম, নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। দেখি যে যেটা বলছিলাম যে আমলাতন্ত্রের যে নিয়োগটা আছে, নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। আমলাতন্ত্রের আমরা আগে আলোচনা করেছি যে আমলাতন্ত্রের নিয়োগটা কিভাবে হয়। বাংলাদেশের একটি সাংবিধানিক বডি আছে, সাংবিধানিক কর্তৃপক্ষ আছে, সাংবিধানিক সংগঠন যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে বিপিএসসি, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটা একটি সাংবিধানিক সংস্থা। তো এই সাংবিধানিক সংস্থা এই আমলাতন্ত্রদের নিয়োগের জন্য তারা চাহিদা অনুযায়ী বিভিন্ন সরকারের চাহিদা অনুযায়ী যে কতজন কর্মকর্তা রাষ্ট্রের এই মুহূর্তে প্রয়োজন, সেইভাবে এই বিপিএসসি বিভিন্ন শর্ত, যেমন আমরা বলছি যে যে কর্মকর্তাদের জন্ম, তাদের শিক্ষা, তাদের নাগরিকত্ব, এই যে বিষয়গুলো, এর উপর ভিত্তি করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা এই আমলাতন্ত্রী কর্মকর্তাদের নিয়োগদান করে থাকে। এই প্রক্রিয়াটা অর্থাৎ প্রথমে তারা বাছাই করবে, বাছাই পরে তারা লিখিত পরীক্ষা নেবে, অর্থাৎ বাছাই পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে। তার উপর ভিত্তি করে সরকার এই পাবলিক সার্ভিস কমিশন তারা চূড়ান্তভাবে কর্মকর্তাদের নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। তো সুপারিশ করার পর পরবর্তীতে শুধু সুপারিশ করে দিলেই যে তারা নিয়োগ পাবে তা কিন্তু না। এই সুপারিশ করার পর তাদের বিভিন্ন ধরনের যে তদন্ত, অর্থাৎ কর্মকর্তাদের তদন্তটা হবে, যেমন কর্মকর্তারা কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কাজে যুক্ত আছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, এই জাতীয় যে কার্যক্রমগুলো, এই তদন্তগুলো এই স্থানীয় পর্যায়ে এবং উপর পর্যায়ে তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে তারা নিয়োগপ্রাপ্ত হবেন। বিভিন্ন এরকম বাংলাদেশের বর্তমানে 27টি ক্যাডার আছে। এই 27টি ক্যাডারে কিন্তু বিপিএসসি তারা কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকেন। তো শুধুমাত্র নিয়োগ পেলে হচ্ছে না, ওই কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলাদেশে যেমন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এছাড়া বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এই দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে কিন্তু একটি দক্ষ আমলাতন্ত্র তৈরি করা যায়। তারপর হচ্ছে চাকরির শর্ত, অর্থাৎ নিয়োগের সময় যে সকল শর্ত রয়েছে, তারপর এই শর্তগুলো একজন আমলার পূরণ করতে হবে। যে তার অবশ্যই দেশের নাগরিকতা থাকতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে। এরপর তার অবশ্যই যে
রাষ্ট্রীয় যে 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 কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণ করার মতো মন মানসিকতা থাকতে হবে। এর উপর ভিত্তি করে কিন্তু তার চাকরির শর্ত নির্ধারিত হয়। তো এভাবে একজন আমলা তারা নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্ত যে যে শৃঙ্খলটা আছে, শৃঙ্খলার মধ্যে তারা আবদ্ধ থাকে। এরপর আমরা একটু দেখবো যে আমলাতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, অর্থাৎ আমলারা কিভাবে তাদের কাজে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাহলে বিষয়টা কি দেখবো, যে আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আমলাতন্ত্রে কিভাবে কোনো কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। তো প্রথমেই কোন একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, যে সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ সমস্যাটা কি বা বিষয়টা কি, সেটা যদি আমরা প্রথমেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করতে পারি, অর্থাৎ আমরা যদি সেটাকে চিহ্নিত না করতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যা বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। এই জন্য আমলাতন্ত্র আমরা গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া মেনে চলে। এই প্রক্রিয়া প্রথম স্তরে যেটা থাকে সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা চিহ্নিতকরণ। তারপর হচ্ছে সঠিক তথ্য সংগ্রহ, অর্থাৎ ওই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যা কেন্দ্রিক যে তথ্যগুলো আছে, এই সঠিক তথ্যগুলো সংগ্রহ করবে। তথ্য বা ঘটনা, এই ঘটনা বিশ্লেষণ, অর্থাৎ তথ্য সংগ্রহ করার পরে ওই তথ্যগুলোকে আমরা কি করে বিশ্লেষণ করে, তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে। বিকল্প সমাধান নির্ধারণ, অর্থাৎ ঘটনা বিশ্লেষণ করে প্রথমে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিকল্প যে সমাধান আছে, সমাধানগুলো নির্ধারণ করে। যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ যদি কোনো একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে এই বিকল্প সমাধানটা কি হতে পারে। এইভাবে কিন্তু আমলাতন্ত্র বিকল্প সমাধান নির্ধারণ করে থাকে। এরপর চূড়ান্ত পর্যায়ে যায় সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর সিদ্ধান্ত মূল্যায়ন করবে, অর্থাৎ ওই বিকল্প সমাধানগুলো নির্ধারণ করে কি সিদ্ধান্ত আসতে পারে, এই সিদ্ধান্তগুলো আমলারা মূল্যায়ন করবে। যে চূড়ান্ত প্রক্রিয়া এই বিভিন্ন সিদ্ধান্তগুলো থেকে একটি সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন, অর্থাৎ বিকল্প সমাধানগুলো থেকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ওই চূড়ান্ত সিদ্ধান্তটাই তারা বাস্তবায়ন করবে। এভাবে আমলাতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কার্যক্রম বাস্তবায়ন করে। তো আমাদের এই বিষয়টাতে, অর্থাৎ জনসেবা ও আমলাতন্ত্রের এই বিষয়টিতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় যে বিষয়টা আসে, সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের ভূমিকা। এই বিষয়টা কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় দেখা যায় যে সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র কি ভূমিকা পালন করে। এই বিষয়টা
তোমরা একটু বাসায় টেক্সটে একটু দেখে নিবে যে কিভাবে আমরা যে আলোচনাগুলো করেছি এই আলোচনার মধ্যেই কিন্তু এই সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের যে ভূমিকা এই ভূমিকাটা কিন্তু সহজে স্পষ্ট হয়ে যাবে। তো আমরা এখন একটু দেখবো জনসেবাটা কি। এখন আমলাতন্ত্র দেখলাম, এখন দেখবো যে জনসেবা বলতে আমরা কি বুঝছি। কেননা আমলাতন্ত্রের সাথে জনসেবা বিষয়টি একেবারে প্রত্যক্ষ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনসেবা বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে অন্যের কল্যাণে আত্মত্যাগ, এই আত্মত্যাগের যে ব্রত, এই ব্রতটিকে আমরা বলছি জনসেবা। অর্থাৎ জনসেবা এটা বলা যায় যে অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যে অর্থাৎ দরিদ্রকে সাহায্য করা, এগুলো কিন্তু আমরা জনসেবার অন্তর্ভুক্ত। কিন্তু একটা জিনিস আর একটু খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র অর্থ বা সম্পদ এটা দান করাটা কিন্তু আমরা জনসেবা বলি না। জনসেবা বলতে গেলে আমাদের দেখতে হবে যে এর পিছনে সামাজিক যে অবদান, এই অবদানটা কতটুকু। অর্থাৎ একজন দরিদ্রকে যদি আমরা শুধুমাত্র অর্থ না দিয়ে তাকে অর্থ উপার্জনের ওয়েটা যদি আমরা দেখিয়ে দিই, তাদের যে আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে, তাহলে কিন্তু সেখানে কিন্তু জনসেবাটা নিশ্চিত হবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। আমলারা হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবক হিসাবে আমলারা তাদের কার্যক্রম পরিচালনা করে। মহান দার্শনিক এরিস্টটল কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মানুষ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক জীব। তো সমাজে বাস করতে গেলে একে অপরকে সহযোগিতা করতেই হবে। আমি আর একজনের উপর অবশ্যই নির্ভরশীল। এই সমাজের কার্যক্রমটা এরকম। তো এই নির্ভরশীলতার উপর ভিত্তি করেই যদি আমি অন্যের সেবা না করি, তাহলে কিন্তু সেখানে জনসেবার প্রশ্নবিদ্ধ থেকে যায়। তো আমাদের প্রধান কাজটা হচ্ছে জনসেবা। আমলারা জনগণের সেবক হিসাবে কাজ করে থাকে। এই জন্য আমলাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে জনসেবা বিষয়টা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ ছিল আমাদের এই আলোচিত যে আমাদের বিষয়ভিত্তিক আলোচনার যে টপিকস জনসেবা ও আমলাতন্ত্র। আমরা মোটামুটি বিষয়গুলো একটু আলোচনা করতে পারলাম যে ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র বলতে আমরা কি বুঝি, এটা উৎপত্তি কিভাবে হলো, বৈশিষ্ট্য কি, কার্যক্রম কি কি কার্যক্রম তারা পরিচালনা করে, কি কি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো এভাবে আমরা যদি বিষয়গুলো আর একটু টেক্সট থেকে দেখি, তাহলে আমরা অবশ্যই স্পষ্ট হয়ে যাব, ক্লিয়ার হয়ে যাব। তো ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে সুশাসন। আমি যেটা দেখিলাম, সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের যে ভূমিকা, এই ভূমিকাটা কি এটা আমাদের দেখতে হবে। পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই টেক্সটে এটা দেখবে। তাহলে আজ আমরা আমাদের নির্ধারিত যে আলোচনা ছিল, এই আলোচনাটা মোটামুটি শেষ। আমরা আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আগামীতে, এবং খুব তাড়াতাড়ি হয়তো যে বর্তমান যে সমস্যা চলছে, বৈশ্বিক যে সমস্যাটা, যে মহামারী, করোনা মহামারীর যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। হয়তো আবার নতুন করে তোমাদের পদচারণায় আবার ক্যাম্পাস মুখরিত হয়ে যাবে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো যাতে আমাদের যে এই যে মহামারীর ভিতরে আমরা আছি এটা দ্রুত সমাধান হয়ে যায়। ততদিন ভালো থাকো। ধন্যবাদ।